লিবিয়ায় তুরস্কের উপস্থিতি বরদাস্ত করা হবে না, ফ্রান্সের প্রেসিডেন্টের হুঁশিয়ারি। লিবিয়ায় ভয়ঙ্কর খেলায় মেতেছে ফ্রান্স, পাল্টা হুঁশিয়ারি তুরস্কে। সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সরতে চীন ভারত সমঝোতা। ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত মাদুরো। নেপালের ভূমিতে চীনের সীমান্ত চৌকি স্থাপন। ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে মার্কিন প্রস্তাব। এবার মিশরকে পাল্টা হুঁশিয়ারি দিল লিবিয়া, কায়রোর প্রতি ফ্রান্সের সমর্থন। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কিং সালমান বিমান ঘাঁটিতে ইয়েমেনের হামলা, হুতিদের হামলা প্রতিহতের দাবি সৌদির। পশ্চিম তীরের 30% গ্রাসের দুঃস্বপ্ন নিয়ে বিপাকে নেতানিয়াহু। উত্তেজনার মধ্যেই বৈঠকে মুখোমুখি ভারত, চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, কাটল না সীমান্ত জট। পাকিস্তান দূতাবাসের অর্ধেক কর্মীকে বহিষ্কার করবে ভারত। নিজস্ব জিপিএস তৈরির শেষ ধাপ পেরোল চীন। সীমান্তে স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনছে ভারত। এবার লাউড স্পিকার বাজিয়ে দক্ষিণ কোরিয়াকে সাহায্য করবেন কিম। এবং সবশেষে থাকছে, কত সেনা নিহত হয়েছে, লাশ কোথায়, নাগরিকদের তোপে চীন সরকার। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তুরস্ক লিবিয়ায় যে ভূমিকা রাখছে ফ্রান্স তা বরদাস্ত করবে না। তিনি শান্তির পথে যাকে বাধাস্বরূপ বলে উল্লেখ করেন। তুরস্ক লিবিয়ার অনুমোদিত সরকারের পক্ষে সেখানে অস্ত্র ও সেনা দিয়ে সহায়তা করছে প্রতিপক্ষ জেনারেল খলিফা হাফতারের বিরুদ্ধে। প্রেসিডেন্ট ম্যাক্রো তিউনিসিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকার শেষে বলেন, তুরস্ক লিবিয়ার বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নীতি ও যুদ্ধ বন্ধ করার ইউরোপীয় ইউনিয়নের অনুরোধ প্রত্যাখ্যান করে চলেছে। তুরস্কের এই ভূমিকা অত্যন্ত ভয়ঙ্কর বলে তিনি উল্লেখ করেন। এদিকে লিবিয়া ইস্যুতে ফ্রান্স ভয়ঙ্কর খেলায় মেতেছে বলে অভিযোগ করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, দেশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ডের বিরোধিতা করছে ইউরোপীয় দেশটি। তাদের সমর্থন খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ার ন্যাশনাল আর্মির প্রতি। মঙ্গলবার এই অভিযোগ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। লিবিয়ায় ক্ষমতা দখল নিয়ে খলিফা হাফতার ও জিএন এর বিরোধিতা চলছে কয়েক বছর ধরে। হাফতারকে সমর্থন দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাত, মিশর, ফ্রান্স ও রাশিয়া, আর জিএনএ কে সমর্থন দিচ্ছে তুরস্ক। লাদাখের গালওয়ান উপত্যকার বিতর্কিত সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সেনা সরানোর বিষয়ে ভারত ও চীনের সামরিক কমান্ডারদের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানা গেছে। সোমবার দুই পক্ষের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে প্রায় 11 ঘন্টা ধরে চলা বৈঠকে এ সমঝোতা হয় বলে মঙ্গলবার ভারতের সরকারি সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। পূর্ব লাদাখের সবগুলো সংঘাতপূর্ণ এলাকা থেকে সেনা পেছানোর বিষয়ে আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই তা বাস্তবায়ন করবে বলে সূত্রগুলো জানাচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় বসতে প্রস্তুত। এর আগে ট্রাম্প মাদুরোর ক্ষমতা থেকে সরে যাওয়ার বিষয়ে তার সঙ্গে আলোচনায় বসার কথা বলেছিলেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবিএনকে সোমবার মাদুরো বলেন, সময় আসলে আমি ট্রাম্পের সাথে শ্রদ্ধার সঙ্গে কথা বলতে প্রস্তুত রয়েছি। রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি সম্ভবত মাদুরোর সাথে বৈঠকের কথা ভাবছেন, কিন্তু সোমবার টুইটারে তার ভিন্ন মনোভাব ব্যক্ত করে বলেন, আমার প্রশাসন সবসময় স্বাধীনতার পক্ষে এবং মাদুরো শাসনের নির্যাতনের বিপক্ষে। আমি মাদুরোর সাথে কেবল একটি বিষয়ে আলোচনার জন্য বসতে পারি, তা হলো তার ক্ষমতা থেকে শান্তিপূর্ণ বিদায়। এ প্রেক্ষিতে মাদুরো বলেছেন, যেভাবে আমি জো বাইডেনের সাথে কথা বলেছি তেমন ভাবেই ট্রাম্পের সাথেও কথা বলতে পারি। দিল্লি কাঠমান্ডু দ্বন্দ্বের মধ্যেই নেপালের ভূমিতে সীমান্ত চৌকি স্থাপন করেছে চীন। হিন্দুস্তান টাইমস ও জি নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। সীমান্ত নির্ধারণী নদীগুলোর গতি পরিবর্তনের কারণে বেশ কিছু স্থানে বৃদ্ধি পেয়েছে চীনা ভূমির পরিমাণ। চীন এসব স্থানে সেনা বাড়াচ্ছে বলে নেপালের কৃষি বিভাগ সদ্য প্রকাশিত এক নথিতে সতর্ক করেছে। এই নথি অনুযায়ী নেপালের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলার ভূমি ইতিমধ্যে চীনের দখলে চলে গেছে, কারণ হিমালয়ের নদীগুলো নিয়মিতই গতি বদল করছে। নথি অনুযায়ী বেশ কয়েকশো হেক্টর জমি এখন চীনের দখলে। নথিটি বলছে, চীন প্রায় নিশ্চিতভাবেই আর্ম পুলিশ দ্বারা
এই এলাকাগুলো সীমান্ত চৌকি স্থাপন করছে। চীন নেপাল সীমান্তে 43টি উঁচু পর্বত শৃঙ্গ রয়েছে, যা প্রাকৃতিক সীমা হিসেবে কাজ করে। দুই দেশের মধ্যে চেকপোস্টের সংখ্যা মাত্র 6টি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছে আমেরিকা। নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়ে আমেরিকা বলেছে, ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। সৌদি আরবের আরামকো তেল স্থাপনার উপর 2019 সালে যে হামলা চালিয়েছিল, তার জন্য ইরানকে দায়ী করে আসছে আমেরিকা। ইরানের কাছে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অস্ত্র সরবরাহ, বিক্রি কিংবা পরিবহন নিষিদ্ধ করার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে আসছে, তার অংশ হিসেবেই ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে চায় ওয়াশিংটন। লিবিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ব্যাপারে মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি যে বক্তব্য দিয়েছে, তার বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছে লিবিয়ার হাই কাউন্সিল অফ স্টেট। হাই কাউন্সিল গত সোমবার এক বিবৃতিতে বলেছে, আমরা মিশরের সামরিক বাহিনীকে এই ধরনের জুয়ার ফাঁদে পা না দেওয়ার জন্য আহ্বান জানাই, যাতে তারা ইয়েমেনের পরিণতি বরণ না করে। 1960 সালে ইয়েমেনে আগ্রাসন চালাতে গিয়ে বিপর্যয়ের মুখে পড়েছিল মিশর। দৃশ্য তো সেদিকে ইঙ্গিত করেছে। কাউন্সিল আরও বলেছে যে লিবিয়া হচ্ছে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ এবং তার প্রতি ইঞ্চি ভূমি সরকারের নিয়ন্ত্রণে থাকা উচিত। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ও কিং সালমান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী। দারিদ্র পীড়িত ইয়েমেনের উপর সৌদি নেতৃত্বাধীন আরব জোট যে বর্বর ও রক্তক্ষয়ী আগ্রাসন চালিয়ে আসছে, তার জবাবে এই হামলা চালালো ইয়েমেনের সেনাবাহিনী। মঙ্গলবার ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, সৌদি আরবের গভীরে হামলার জন্য তারা ব্যালিস্টিক ও পাখাযুক্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে। জেনারেল সারি জানান, রাজধানী রিয়াদের আরও কিছু সামরিক ঘাঁটি ও দক্ষিণাঞ্চলীয় নজরান এবং জিজান প্রদেশের অনেকগুলো অবস্থানে হামলা চালানো হয়েছে। এদিকে সৌদি আরবের ভেতরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে দেশটি। ইয়েমেনের যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালকি বলেন, তাদের বাহিনী হুতিদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে। বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানিয়ে ওই শিয়া গোষ্ঠীর বৈরী পদক্ষেপের অভিযোগ আনেন তিনি। সৌদি বার্তা সংস্থা এসপিএ কে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, মঙ্গলবার নজরান ও জিজানে নিক্ষেপ করা হুতিদের 3টি ক্ষেপণাস্ত্র তারা প্রতিরোধ করেছেন। সোমবার দিন শেষে সৌদিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানোর অভিযোগ করেন তিনি হুতি গোষ্ঠীর বিরুদ্ধে। পশ্চিম তীরের 30% অঞ্চলকে ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ড হিসেবে যুক্ত করার ইসরায়েলি প্রচেষ্টার বিরুদ্ধে আন্তর্জাতিক ও ঘরোয়া চাপ ক্রমেই বাড়ছে। গত এপ্রিল মাসে ইসরায়েলের লিকুদ দলের প্রধান নেতানিয়াহু ও নীল সাদা বা ব্লু হোয়াইটস দলের প্রধান বেনি গান্তজ জোট সরকার গঠনের সময় পশ্চিম তীরের 30% অঞ্চলকে ইসরায়েলের অংশে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্ত বাস্তবায়নের 1 সপ্তাহ বাকি রয়েছে। এরই মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসরায়েলি মন্ত্রিসভার উপর চাপ বেড়েছে। নেতানিয়াহু এপ্রিলের সিদ্ধান্ত অনুযায়ী 1 জুলাইয়ের মধ্যেই পশ্চিম তীরকে গ্রাস করার কাজ সম্পন্ন করতে চায়, কিন্তু বেনি গান্তজ এই পরিকল্পনা বাস্তবায়ন স্থগিত করার দাবি জানিয়ে বলেছে, তার এ দাবি মানা না হলে সংসদের নতুন নির্বাচন ডাকা হবে। লাদাখে ভারত চীন সংঘর্ষের পর এই প্রথম একে অপরের মুখোমুখি হয়েছে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার দুপুরে রাশিয়া, ভারত ও চীনের মধ্যে ত্রিপাক্ষিক ভিডিও কনফারেন্স শুরু হয় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে। এতে আলোচনায় বসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রাশিয়ার পক্ষে যোগ দিয়েছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এদিকে ইন্দো চীন দ্বন্দ্বের আবহে ত্রিপাক্ষিক বৈঠকে মধ্যস্থতার ভূমিকা পালনে ব্যর্থ হয় রাশিয়া। সীমান্ত সমস্যায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত ও চীন। বৈঠক শেষে এমনটাই জানালেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ইন্দো চীন সীমান্ত সংঘাতে রাশিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এমনটাই আশা ছিল কূটনীতিবিদদের। সেই আশায় জল ঢেলে সীমান্ত সমস্যায় মধ্যস্থতার ভূমিকা ছেড়ে বেরিয়ে গেল রাশিয়া। পূর্ব লাদাখ সীমান্তে পুরোদস্তর শান্তি ফেরাতে মঙ্গলবার ভার্চুয়াল ত্রিপাক্ষিক বৈঠকে বসেছিলেন রাশিয়া, ইন্দো চীনের পররাষ্ট্রমন্ত্রীরা। তবে সেই বৈঠক যে ফলপ্রসূ হয়নি তা স্পষ্ট হয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বক্তব্যে। তার কথায়,
আমার ধারণা সীমান্ত সংক্রান্ত বিষয়ে ভারত চীন তৃতীয় পক্ষের কারোর সাহায্য চায় না। এই বিষয়ে তাদের সাহায্য কারোর প্রয়োজন নেই। তবে নয়াদিল্লি বেইজিং এই উত্তপ্ত পরিস্থিতি শান্তির সঙ্গে সমাধান করবে বলেই জানিয়েছে। গুপ্তচর বৃত্তির অভিযোগে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের অর্ধেক কর্মীকে বহিষ্কার করবে ভারত। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে তারা গুপ্তচর বৃত্তিতে লিপ্ত। বিবৃতিতে আরও বলা হয় ভারত ইসলামাবাদে নিজেদের দূতাবাস থেকেও সমান সংখ্যক কর্মী ছাঁটাই করবে। চীন তাদের বেইডো-3 নেভিগেশন সিস্টেমের সর্বশেষ স্যাটেলাইটটি পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে। বেইডো-3 নেভিগেশন সিস্টেমের সর্বশেষ স্যাটেলাইটটি জানিয়েছে দেশটির কর্মকর্তারা। মঙ্গলবারের স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে এখন আর মার্কিন গ্লোবাল পজিশনিং সিস্টেমের জিপিএস এর উপর নির্ভর করতে হবে না চীনকে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে সিচুয়ানের জিচাং কেন্দ্র থেকে লং মার্চ 3B রকেটে করে এটি পাঠানো হয়। 35টি স্যাটেলাইটের মাধ্যমে বানানো হয়েছে হাজার কোটি মার্কিন ডলারের এই চীনা নেটওয়ার্কটি, যা বৈশ্বিক নেভিগেশন কাভারেজ দেবে বলে চীনা কর্মকর্তারা নিশ্চিত করেছে। গত সপ্তাহেই স্যাটেলাইটটি কক্ষপথে পাঠানোর পরিকল্পনা ছিল চীনের, তবে রকেট উৎক্ষেপণের আগে কারিগরি ত্রুটির কারণে এতে বিলম্ব করেছে দেশটি। তৃতীয় প্রজন্মের বেইডো নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বিডিএস রাশিয়ার GLON ASS ইউরোপের গ্যালিলিও সিস্টেম এবং মার্কিন জিপিএস ব্যবস্থার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াবে। ভারতের সঙ্গে চীনের সংঘাত তুঙ্গে। একদিকে রাশিয়া গিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, শোনা যাচ্ছে অস্ত্র কেনার বিষয়ে কথা হবে সেখানে। আবার অন্যদিকে আমেরিকা থেকেও অস্ত্র ভারতের হাতে, তৎপরতার সঙ্গে চলছে অস্ত্র কেনার কাজ। সম্প্রতি অস্ত্র কিনতে ভারতীয় সেনাকে বিশেষ আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সেই অর্থ দিয়েই আমেরিকা থেকে কেনা হচ্ছে বিশেষ কামান M777 হুইটজার গান কিনতে চলেছে ভারত। সূত্রের খবর, ইস্টার্ন লাদাখ সেক্টরে বসানোর জন্য ওই সব কামান কেনা হচ্ছে। এর আগে বালাকোটে এয়ার স্ট্রাইকের পর এই কামানের অর্ডার দেওয়া হয়েছিল, এবার সেটাই সংখ্যায় আরও বাড়ানো হচ্ছে। এই কামানের নিশানা একেবারে নিখুঁত, 40 থেকে 50 কিলোমিটার দূরে লক্ষ্যে আঘাত হানতে পারে এই অস্ত্র। উত্তর কোরিয়া বিরোধী লিফলেট বিতর্কে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি আগেই দিয়েছিলেন স্বৈরচারী শাসক কিম জং উন, কিন্তু এই হুমকিতে তেমন কাজ না হওয়ায় এবার দক্ষিণ কোরিয়াকে সাহায্য করার জন্য সীমান্তে 20টি লাউড স্পিকার বসানোর সিদ্ধান্ত নিয়েছে কিম। সিওলের এক সেনা সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি স্টার। জানা গেছে গত রবিবারই দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তে এই স্পিকারগুলো বসানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে ওই লাউড স্পিকার দক্ষিণ কোরিয়া বিরোধী স্লোগান চালাবে উত্তর কোরিয়া। এছাড়াও কিমের সমর্থনেও ব্যবহার হতে পারে 20টি বড় বড় স্লোগান। গালওয়ান উপত্যকায় 15 জুন রাতে ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে পিপলস লিবারেশন আর্মি PLA নিহত সদস্যদের নাম ধাম এখনো প্রকাশ করেনি চীন, এমনকি সরকারিভাবে জানানো হয়নি নিহতের সংখ্যাও। এই পরিস্থিতিতে ক্রমশ ক্ষোভ দানা বাঁধছে সে দেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার। আনন্দবাজারে লিখেছেন, চীনা নাগরিকদের একাংশ সোশ্যাল মিডিয়ায় সরাসরি শাসক কমিউনিস্ট পার্টি এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিশানা করে বলেছেন কিভাবে শহীদদের সম্মান করতে হয় তা ভারতকে দেখে শিখুন। কতজন সেনা নিহত, তাদের দেহ কোথায় রয়েছে, শেষকৃত্য হয়ে গেছে কিনা, সেসব বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।